প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে সই হবে জনশক্তি রপ্তানি নিয়ে সমঝোতা স্মারক, চীনে তিস্তা নিয়ে চুক্তির সম্ভাবনা নেই। আবারও মাথাচাড়া দিচ্ছে অপরাধী চক্র, এলাকার নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি নিয়ে ঘটছে হত্যাকাণ্ড, অধরা নেপথ্যের কারিগররা। বর্ষার শুরুতেই ডেঙ্গু নিয়ে নতুন উদ্বেগ, সারা দেশে বাড়ছে রোগীর সংখ্যা, মোকাবেলায় নেওয়া হচ্ছে প্রশিক্ষণের উদ্যোগ। বগুড়ায় যমুনার ভাঙনের কবলে ফসলি জমি ও বসতবাড়ি, হুমকিতে কয়েকটি গ্রাম, আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। যুদ্ধবন্ধে ইরান যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই নিশ্চিত করেছে তেহরান ও ওয়াশিংটন, চুক্তির 14টি ধারা প্রকাশ। এবং বিশ্বকাপে এবার হোঁচট খেল পর্তুগাল, কঙ্গোর সঙ্গে 1-1 গোলে ড্র, আলাদা ম্যাচে জয় পেল ইংল্যান্ড, ঘানা ও কলম্বিয়া। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমের ইমার্শন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। সংবাদ সকালে দেখছিলেন সুপারবোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি সানজিদা হক। এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে দেশ দুটির সঙ্গে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হবে, তবে কোনো বিষয়েই এই মুহূর্তে চুক্তির সম্ভাবনা নেই। মালয়েশিয়া সফরে জনশক্তি রপ্তানি বিষয়ে সমঝোতা স্মারক সইয়ের পরই খুলতে পারে দেশটির শ্রমবাজার। এদিকে চীন সফরে তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা হলেও এ নিয়ে এখনই কোনো চুক্তি হচ্ছে না। মুক্তা মাহমুদের বিশেষ প্রতিবেদন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে 2 দিনের সফরে 21 জুন কুয়ালালামপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের দ্বিতীয় দিন প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এই সফরে জনশক্তি রপ্তানি, মুক্ত বাণিজ্য সহ বেশ কয়েকটি বিষয়ে সমঝোতা স্মারক সই হতে পারে বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে এসব বিষয়ে সমঝোতা স্মারক সইয়ের লক্ষ্যে কাজ করছে ঢাকা কুয়ালালামপুর। মালয়েশিয়া সফরের পরই চীন সরকারের আমন্ত্রণে 23 থেকে 26 জুন তিনি বেইজিং সফর করবেন। এ সফরেও বেশ কয়েকটি বিষয়ে সমঝোতা স্মারক সইয়ের বিষয়ে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে তিস্তার বিষয়ে আলোচনা হলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেবার সুযোগ নেই বলে মনে করে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে ঘিরে দেশটিতে শ্রমবাজারের জট খুলতে ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে। প্রধানমন্ত্রীর এই সফরের পর দেশটিতে আবারও জনশক্তি রপ্তানির সুযোগ তৈরি হবে বলে আশা করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক। মালয়েশিয়া আমাদের একটা দ্বিতীয় শ্রমবাজার, সেখানে গেলে অবশ্যই তো শ্রমবাজারের ইস্যু থাকবে এবং আমাদের ব্যবসা বাণিজ্য সহ অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে তো একটি সরকার প্রধান গেলে এমইউ হয়। আমাদের মন্ত্রণালয় থেকে ইতিমধ্যেই অনেক জনের আলোচনা, 2 দেশের জয়েন্ট ওয়ার্কিং কমিটিও এগিয়ে নিয়ে গেছে। এখন প্রধানমন্ত্রী গেলে আশা করি সেটা আরও ত্বরান্বিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফর হিসেবে ভারত বা চীনের পরিবর্তে মালয়েশিয়াকে বেছে নেওয়ার সিদ্ধান্তকে আঞ্চলিক প্রতিযোগিতার মধ্যে ভারসাম্য রক্ষার চেষ্টা হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। আমরা দুজনের সঙ্গে সম্পৃক্ত হব আমার প্রয়োজনের নিরিখে, তাদের প্রয়োজনের নিরিখে নয়, কিন্তু এটা খেয়াল রাখতে হবে। কাজে আমার ধারণা সরকার সে বিবেচনা রেখেই এই ভূরাজনৈতিক মানে 2 মেরুকরণের বাইরে থেকে কাজ করবার জন্য চেষ্টা করছেন। সম্ভবত সেই কারণেই মালয়েশিয়াতে যাচ্ছেন। তবে কুয়ালালামপুর এবং বেইজিং প্রধানমন্ত্রীর এই 2 সফরই দেশের জন্য কর্মসংস্থানের সৃষ্টি এবং অর্থনৈতিকে চাঙ্গা করতে সহায়ক হবে বলে মনে করেন তারা। আমরা মালয়েশিয়ার সাথে কিন্তু এই টেকনোলজি রিলেটেড, মানে চিপস বলেন, সেমিকন্ডাক্টার্স বলেন, এইগুলো নিয়ে কিন্তু আমরা নতুন করে চিন্তা ভাবনা করতে পারি। আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীর আগামী সফরের সময় বিষয়গুলো হয়তো চিন্তার মধ্যে আসবে। চীনের সফরটাকে আমি আমার অর্থনৈতিক অবস্থাটাকে চাঙ্গা করার সহযোগিতা খোঁজবার একটা প্রয়াস হিসাবেই মনে করছি। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা। ফ্রিডম নিয়ে এলো স্কুটি লাকি গোল্ড অফার। স্টিকারে থাকা কিউআর কোড স্ক্যান করে প্যাকের ভেতরের কোডটি দাও আর প্রশ্নের উত্তর দিয়ে জিতে নাও স্কুটি অথবা গোল্ড কয়েন।
অর্থ পাচার বন্ধ করা গেলে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, আগামী 1 বছরে প্রতি উপজেলায় 8,000 পরিবারকে কার্ডের আওতায় আনা হবে, আর 40 লাখ কৃষকের হাতে দেওয়া হবে কৃষক কার্ড। তারেক রহমান অভিযোগ করেন, সরকারের এসব উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার চক্রান্তে নেমেছে একটি পক্ষ। এদের ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান সরকার প্রধান। নির্বাচনী ইস্তিহার বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম এগিয়ে নিচ্ছে সরকার। তারই ধারাবাহিকতায় তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করতে মৌলভীবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈরী আবহাওয়া উপেক্ষা করে শ্রীমঙ্গলে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন সহ প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা তুলে দেন সরকার প্রধান। তুলে ধরেন আগামী 1 বছরে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, শিক্ষা, স্বাস্থ্য খাত সহ সরকারের নানা পরিকল্পনার কথা। আমাদের লক্ষ্য পরিষ্কার, বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন করা। আগামী 1 বছরে 40 লক্ষ পরিবারের কাছে যেমন ফ্যামিলি কার্ড তুলে দিব, 40 লক্ষ কৃষকের কাছে আমরা কৃষক কার্ড তুলে দিব। ফ্যামিলি কার্ডের অর্থের যোগান নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাবে তিনি বলেন, গত 17 বছর জনগণের টাকা পাচার হয়েছে। এই টাকা পাচার বন্ধ হলে ফ্যামিলি কার্ডের টাকার কোনো সংকট হবে না। যারা বলে প্রত্যেকে আসবে ফ্যামিলি কার্ডের টাকা, প্রত্যেকে আসবে কৃষক কার্ডের টাকা, প্রত্যেকে আসবে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই জনগণের টাকা আর পাচার হতে দেব না। আমরা জনগণের টাকা দিয়ে জনগণের জন্য কাজ করা হবে। পরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে 19টি জেলার 10,000 পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি অভিযোগ করেন, যখন সরকার জনগণের ভাগ্যের উন্নয়নে কাজ করছে তখন একটি পক্ষ তা বাধাগ্রস্ত করার পায়তারা করছে। জনগণ টাইম দিয়েছে বিএনপিকে 5 বছর। যারা বলে জনগণকে বিএনপিকে সময় দেওয়া যাবে না, তাদের বিরুদ্ধে তাহলে কি করা উচিত? তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। জনগণের বাজেটকে যারা গণবিরোধী বলে তারা জনগণের বন্ধু হতে পারে না বলেও জানান সরকার প্রধান। সাধারণ মানুষের ভাগ্যের মান উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে নির্বাচনী ইস্তেহার ছিল ফ্যামিলি কার্ড বিতরণ, তার তৃতীয় ধাপে আজ মৌলভীবাজারে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলছেন, যখন সরকার উন্নয়নে কাজ করছে তখন একটি মহল নানাভাবে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র রুখে দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানিয়েছেন তারেক রহমান। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, মৌলভীবাজার। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে কর জিডিপি অনুপাত বাড়ানোর জন্য কর ফাঁকির বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা নেওয়া সহ একগুচ্ছ পরিকল্পনা তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, আগামী 5 বছরের মধ্যে কর জিডিপি অনুপাত 10% উন্নীত করা সম্ভব হবে, আর 2035 সালের মধ্যে এই অনুপাত 15% উন্নীত করা যাবে। সেই লক্ষ্যেই বিভিন্ন উদ্যোগ নিচ্ছে সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের 9ম দিন বুধবার মুন্সিগঞ্জ 1 আসনের সংসদ মোহাম্মদ আবদুল্লাহর এক প্রশ্নের জবাবে পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এদিন প্রধানমন্ত্রী জাতীয় সংসদে উপস্থিত ছিলেন না, কিন্তু নির্ধারিত প্রশ্নের লিখিত জবাব টেবিলে উপস্থাপন করা হয়। এই বাজেট একটি বাস্তবসম্মত। মুন্সিগঞ্জ 1 আসনের সাংসদ মোহাম্মদ আবদুল্লাহ প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, 2024-25 অর্থ বছর অনুযায়ী বাংলাদেশের কর জিডিপির অনুপাত প্রায় 7.3% হতে 8% মধ্যে, যেখানে নেপালের এই হার প্রায় 23.1%, যা ছোট্ট অর্থনীতি হওয়া সত্ত্বেও বাংলাদেশের চাইতে অনেক বেশি। বাংলাদেশের এই সমস্যা সমাধানে কোনো পরিকল্পনা নেওয়া হবে কিনা। লিখিত জবাবে তারেক রহমান বলেন, বাংলাদেশে কর জিডিপির অনুপাত বৃদ্ধির লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে। পূর্ণ বৈশিষ্ট্য হলো এটি একদিকে প্রধানমন্ত্রী বলেন, কর জিডিপির বৃদ্ধি লক্ষ্যে এন্ড টু এন্ড ডিজিটালাইজেশন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।
অনলাইন উৎসে কর কর্তন ব্যবস্থাপনা সম্প্রসারণ করা হচ্ছে, অপ্রয়োজনীয় কর ছাড় ও কর অব্যাহতি কমিয়ে রাজস্ব ব্যয় হ্রাস করা হচ্ছে, কর আইন সরলীকরণ করা হয়েছে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন শিল্পাখাত ভিত্তিক গড় সূচক ব্যবহারপূর্বক ঝুঁকি ভিত্তিক নিরীক্ষা ও অনুসন্ধান কার্যক্রম জোরদার করা হয়েছে। করদাতা তথ্য ভান্ডার সমৃদ্ধকরণের উদ্যোগ নেওয়া হয়েছে হবে বলে আমি বিশ্বাস করি। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। ফের দেশে মাথাচাড়া দিয়ে উঠেছে বিভিন্ন অপরাধী চক্র। আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও এলাকার নিয়ন্ত্রণকে ঘিরে বেড়েছে প্রকাশ্যে হত্যার ঘটনা। এসব ঘটনায় ভাড়াটে সন্ত্রাসীরা ধরা পড়লেও নেপথ্যের কারিগররা থাকছে অধরাই। আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়হীনতা আর দায় এড়ানোর সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। ইদ্রিস আলমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন কবির হোসেন। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বাড়ছে অপরাধ। শীর্ষ সন্ত্রাসীদের আনাগোনা আর হত্যাকাণ্ড নতুন করে ভাবিয়ে তুলেছে পুরো দেশকে। আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও এলাকার নিয়ন্ত্রণ নিতেই বিভিন্ন সময় ঘটছে সংঘর্ষ। রাজধানীতে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় শীর্ষ সন্ত্রাসী তারিক সাইদ মামুন ও নাইম আহমেদ টিটনকে। এসব হত্যাকাণ্ডের নেপথ্যে নাম আছে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের। এখানেই শেষ নয়, দেশ ও দেশের বাইরে আত্মগোপনে থাকা শীর্ষ সন্ত্রাসীদের নির্দেশে হত্যা করা হয় পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া ও তেজগাঁও স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাফিরকে। চাঁদাবাজি ঘিরে রাজধানীর মৌচাকে ছুরিকাঘাতে হত্যা করা হয় স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হোসেন তালুকদারকে। আর আধিপত্য বিস্তার নিয়ে হাতিরঝিল এলাকায় শীর্ষ সন্ত্রাসী ইয়াচিন খান পলাশ ওরফে কাল্লা পলাশকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। খুলনায় হেলমেট পরে মসজিদে ঢুকে গুলি করা হয় 2 জনকে। শুধু হত্যাকাণ্ডই নয়, বেড়েছে ছিনতাইয়ের ঘটনাও। দিনে কিংবা রাতে সমানতালেই চলছে ছিনতাইকারীদের দৌরাত্ম্য। ওই ছেলে নাকি এখানে ওয়াশরুমে জরুরি কাজ করতে গেছিল, পরে কি জানি কারা নাকি 2 জনে ধরে ওরে ইট মারছিল আর মোবাইল নিয়ে গেছিল। থামছে না কিশোর গ্যাংয়ের তৎপরতা এবং আধিপত্য বিস্তার। এ নিয়ে হামলা, সংঘর্ষ সহ প্রকাশ্যে হত্যাকাণ্ড, যার নেপথ্যে আসছে শীর্ষ সন্ত্রাসীদের নাম। মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ি, খিলগাঁও ও পুরান ঢাকা সহ রাজধানীর বেশ কয়েকটি এলাকায় আবারও সক্রিয় হয়ে উঠেছে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের অনুসারীরা। সেই সঙ্গে আছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। চাঁদা তো এমনিতে ওরা প্রতি মাসে দাবি করে, এটা নিয়ে অনেকদিন 5 আগস্টের পর থেকে ওদের সাথে আমার সাথে এই গ্যাঞ্জাম চলতেই আছে। প্রতি মাসে 1 লাখ দিতে হইব, 50,000 দিতে হইব, 10,000 দিতে হইব, 20,000 দিতে হইব চাঁদা। এই যে আমরা ব্যবসা করি, গ্যারেজ করি, আমাদের কাছ থেকে ওরা ওইভাবে যে আপনারা ব্যবসা করে খাইতেছেন আমাদের দিবেন না। বর্তমান পরিস্থিতির জন্য 24-এর 5 আগস্ট পরবর্তী সময়ে জামিন পাওয়া শীর্ষ সন্ত্রাসীদের ভূমিকা দেখছেন অপরাধ বিশেষজ্ঞরা। প্রশ্ন তুলেছেন আইন শৃঙ্খলা বাহিনীর মনোবল নিয়েও। পরবর্তীকালীন সরকারের যে 18 মাসের যে আইন শৃঙ্খলা ব্যবস্থা এবং সেই সময়ের যে মবের প্রসঙ্গ বা মব সহিংসতা যেটা বিস্তার করেছিল, তার রেশ কিন্তু এ নিয়ে পুলিশের গতানুগতিক বক্তব্য। অভিযান চলছে নিয়মিত, তবে বাস্তবতা বলছে গ্রেপ্তার হওয়া বেশিরভাগই মাঠ পর্যায়ের সদস্য। যারা নেটওয়ার্ক পরিচালনা করছে তারা থাকছে ধরাছোঁয়ার বাইরে। যখনই কোনো ঘটনা ঘটে আমরা সাথে সাথেই ব্যবস্থা নিই, কোনো বিষয় আমরা ছাড় দিচ্ছি না। বিশেষ করে হত্যাকাণ্ড থেকে শুরু করে বা যেটা হচ্ছে চাঁদাবাজি, যে কোনো ধরনের অপরাধ নিয়ন্ত্রণে বাহিনীগুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের অভাব ও গোয়েন্দা তথ্যের দুর্বলতা স্পষ্ট বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। জেলের ভিতরে বসে সে হত্যাকাণ্ড চালাচ্ছে বিভিন্ন তথ্য। এই যে পুরো চেইনটা বললাম, এই চেইনের মধ্যে যদি কোনো এক জায়গায় ব্যত্যয় হয়, একদিনে 500 জন জামিন পেয়ে গিয়েছে। হাউ ইট ইজ পসিবল? একজন শীর্ষ সন্ত্রাসী ঘুরে বেড়াচ্ছে, আমি জানি না। তাদের যে সক্রিয়তা বিভিন্ন জায়গাতে বিভিন্ন সেক্টরে যে যাবে, এইটার ভিতরে কিছুটা শিথিলতা অবশ্যই আছে। সম্প্রতি রাজধানীতে কয়েকটি আলোচিত হত্যাকাণ্ড এবং প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কে মানুষ। এসব ঘটনায় দায় নিচ্ছে না সংশ্লিষ্ট সংস্থাগুলো। ভুতুড়ে পরিবেশ, এটাও আবার কারো কারো জন্য অফিস আদালত। এখানেই তারা করছেন কাউকে তুলে এনে বিচার, আবার করছেন চাঁদাবাজি। কখনো কখনো সেটি হত্যাকাণ্ডেও পরিণত হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখছেন কি আর করছেনই বাকি? কেন তাদের লাগাম টানা যাচ্ছে না? এই প্রশ্নই রেখে যেতে চাই। ইদ্রিস আলম, দেশ টিভি, ঢাকা।
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পুশিন চেষ্টার শিকার হয়ে 6 মাস বয়সী এক শিশু সহ 9 জন 5 দিন ধরে শূন্যরেখায় অবস্থান করছে। সীমান্তে আটকে থাকা এসব মানুষের জন্য নেই পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানি কিংবা স্যানিটেশনের কোনো ব্যবস্থা। দুদেশের আলোচনার মাধ্যমে এই সমস্যার দ্রুত সুরাহা চান সীমান্তবর্তী এলাকার মানুষ। এদিকে দফায় দফায় বৈঠকেও কোনো সমাধানে আসতে পারেনি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। এর আগে রোববার গয়টাপাড়া ও ভন্দুরচর সীমান্ত দিয়ে 9 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। পরে বিজিবি বাধা দিলে শূন্যরেখায় অবস্থান নেয় তারা। একজন অসুস্থ হয়ে পড়ছে রীতিমতো, তো আমরা চাচ্ছি যে যত দ্রুত সম্ভব এটা একটা সমাধান হোক। বিজিবি বা বিএসএফ এর যেভাবে একটা সমাধানের প্রয়োজন হয় সেভাবে একটা সমাধান করুক। এই আচরণ আমরা দেখতে চাই না। আমরা চাই বাংলাদেশ এবং ভারতের ঊর্ধ্বতন কর্মকর্তা আলোচনা করে তাদের একটা সিদ্ধান্ত এসে তাদেরকে যেন তারা কোন দেশের নাগরিক তাদের দেশে ফিরে যেতে পারে এই কামনা করি। বর্ষা মৌসুম শুরু হতেই দেশে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে ডেঙ্গু। রাজধানী সহ বিভিন্ন জেলা উপজেলায় বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 4,412 জন, মারা গেছেন 7 জন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে ডেঙ্গু মোকাবেলায় ক্লিনিক্যাল ম্যানেজমেন্টের আওতায় প্রশিক্ষণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। মশার প্রজনন স্থল ধ্বংসে স্থানীয় সরকার প্রতিষ্ঠান, সিটি কর্পোরেশন এবং সাধারণ জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। এইচ হিমেলের রিপোর্ট। বর্ষা শুরুর আগেই বাড়তে শুরু করে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। মধ্য জুনে বর্ষা শুরুর পর বেড়েছে বৃষ্টিপাত, সেই সঙ্গে বাড়ছে এডিস মশার প্রজনন, আরও বাড়ছে সংক্রমণ। মৌসুম শুরুর আগেই এবছরে সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 4,412 জন আর প্রাণ হারিয়েছেন 7 জন। এই পরিস্থিতিতে হাসপাতালে ডেঙ্গু রোগীর সুচিকিৎসা নিশ্চিত করা ও মশা নিয়ন্ত্রণে সরকারের তৎপরতা বাড়ানোর দাবি জানান নগরবাসী। ডেঙ্গুতে তো সবারই একটা ভয় কাজ করে, এখন সরকারের উচিত একটা সুন্দর একটা পদক্ষেপ গ্রহণ করার জন্য, যেন ডেঙ্গুতে আগের মতো সেই প্রকোপটা না হয়, মানুষজনের সেফ থাকতে পারে। আমাদের দেশের যে ডাক্তার এরা যদি সঠিকভাবে চলে তাহলে অবশ্যই রোগী ভালো হবে, কিন্তু আর বাইরে তো দেখছি। আর দ্বিতীয়ত আমাদের দেশে মেডিসিনের সমস্যা, আমাদের দেশে মেডিসিন ভালো হোক, দুর্নীতি কমুক, তাহলে সবই ভালো। সরকারেরও একটু সতর্ক হতে হবে যাতে এই জিনিসটা ওরা খেয়াল করে যে বিভিন্ন জায়গায় আপনার পানি জমে থাকে, ওইখানে যাতে পানি না জমে। এবার ক্লিনিক্যাল ম্যানেজমেন্টের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জাতীয় ট্রেনিং অব ট্রেনার্স কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক। প্রত্যেকটা সরকারি বেসরকারি মেডিকেল কলেজের কমপক্ষে 3 জনকে এনে আমরা টিউটি ট্রেনিং দিচ্ছি। এটা উদ্দেশ্য হলো যে তারা আবার তাদের হেলথ স্বাস্থ্য হাসপাতালে যেয়ে বাকিদের ট্রেনিং দেবে। এটা করার উদ্দেশ্য হলো যে ডেঙ্গুর চিকিৎসাটা যেন ইউনিফর্ম হয়, যে অপ্রয়োজনীয় অনেক ওষুধ যেগুলো ডেঙ্গুতে দরকার নেই সেগুলো যেন না লেখা হয়। এবং একটা কথা হলো গাইডলাইন অনুযায়ী চিকিৎসাটা হয়। মশার প্রজনন স্থল ধ্বংসে স্থানীয় সরকার প্রতিষ্ঠান, সিটি কর্পোরেশন এবং সাধারণ জনগণকে একযোগে কাজ করার আহ্বানও জানান তিনি। মশার যে উৎপাতটা আমরা এবার কম দেখছি। সিটি কর্পোরেশন এবং লোকাল গভর্নমেন্ট হয়তো খুব ভালো কাজ করতেছে। এভাবে যদি চলে তাহলে আমাদের হয়তো গতবার আমরা কম কেস পাবো আশা করি। জুলাই থেকে সেপ্টেম্বর ডেঙ্গুর সংক্রমণের মৌসুম। এখনই সমন্বিত উদ্যোগ না নেওয়া হলে হামির মতো সংকটে পড়তে পারে দেশ, বলছেন বিশেষজ্ঞরা। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। চট্টগ্রামে 2 মাস ধরে বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ। বর্ষা মৌসুমে চাপ বাড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজা হক পায়েল। পায়েল, বন্দর নগরীতে ডেঙ্গু পরিস্থিতি এখন কতটা উদ্বেগজনক জানাবেন? সঞ্জিতা, যেমনটি বলছিলেন গত 2 মাসে একটু ডেঙ্গুর উপদ্রব বেড়েছে। তবে আমি আছি এই মুহূর্তে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছে 5 জন।
জানুয়ারি থেকে এই পর্যন্ত চট্টগ্রামে 230 জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। এর মধ্যে সরকারিভাবে চিকিৎসা নিয়েছে 193 জন এবং বেসরকারিভাবে চিকিৎসা নিয়েছেন 37 জন। তবে সিভিল সার্জনের সর্বশেষ তথ্য অনুযায়ী মাত্র 2 জন মারা গেছেন, এর মধ্যে একজন সরকারি হসপিটালে এবং একজন বেসরকারি হসপিটালে। তবে চিকিৎসকরা বলছেন এখন পর্যন্ত উপদ্রব খুব একটা বাড়েনি, উদ্বেগজনক হারে বাড়েনি, তবে এখনো পর্যন্ত নাগালে রয়েছে। তবে বর্ষা মৌসুমে এই ডেঙ্গুর উপদ্রবটা বাড়ে এমনটাই জানিয়েছেন তারা আমাদেরকে। তাই তারা সচেতনতা বৃদ্ধির কথা চিন্তা করেছিলেন। সেই সাথে চট্টগ্রামে সিটি কর্পোরেশনও কিন্তু নানা ধরনের কার্যক্রম সৃষ্টি করেছেন, উদ্যোগ নিয়েছেন এই বর্ষা মৌসুমে যেন ডেঙ্গু থেকে বাঁচা যায় সেজন্য, এবং জনসচেতনতা বৃদ্ধি থেকে নানা পদক্ষেপ তারা নিয়েছেন। এখন পর্যন্ত আসলে বলা যায় যে বেসরকারি হসপিটালে খুব একটা ডেঙ্গু রোগী নেই এবং সরকারি হসপিটালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে 2 জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে এবং চট্টগ্রামের সব হসপিটাল মিলে 5 জন রোগী গত 24 ঘন্টায় আসলে সরকারি এবং বেসরকারি হসপিটালে ভর্তি রয়েছেন। তবে আমরা সিভিল সার্জনের কথা বলেছিলাম এবং তারা বলছিলেন যে এখনো পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু রোগী খুব একটা দেখা যাচ্ছে না। এর মধ্যে রয়েছে হামের উপদ্রব, হাম এবং ডেঙ্গু মিলিয়ে আসলে বলা যায় যে ডেঙ্গু এখনো পর্যন্ত নাগালে রয়েছে। এই ছিল সর্বশেষ তথ্য। সঞ্জিতা। দর্শক, চট্টগ্রাম থেকে ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ তথ্য জানাছিলেন সহকর্মী আজিজা হক পায়েল। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে কথা বলছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। দর্শক, দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। চট্টগ্রামের পটিয়ায় অপহরণের 2 দিন পর 5 বছর বয়সী শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় 5 জনকে। বৃহস্পতিবার ভোরে পটিয়ার দক্ষিণ গোবিন্দারখিল গ্রামে শিশুটির বাড়ির পাশের ময়লার ভাগাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্বজনদের অভিযোগ, টাকার লোভেই প্রতিবেশীরা শিশুটিকে পরিকল্পিতভাবে অপহরণ করেছিল। পরে ধরা পড়ার ভয়ে শিশুটিকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়। এর আগে মঙ্গলবার বাড়ির সামনে খেলার সময় নিখোঁজ হয় জায়হান। ওই দিন বিকেলে ঘরের বিছানায় পাওয়া একটি চিঠিতে 3 লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। ময়মনসিংহে নির্মাণাধীন এনায়েত হোসেন চৌধুরী টাওয়ার নামে একটি 10তলা ভবন থেকে পড়ে 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে নগরীর কলেজ রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভবনটির লিফট স্থাপনের সময় 8ম তলায় কর্মরত অবস্থায় 2 শ্রমিক নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক 2 জনকেই মৃত ঘোষণা করেন। শ্রমিকরা কাজ করতেছিল ওয়ালের 8 তলাতে। নির্মাণ শ্রমিকদের যে ওই ওয়াল তৈরি করার যে মাচা বলে নাকি এটা, ওই মাচাটা ছিঁড়ে 2 জন শ্রমিক পড়ে গেছে নিচে। তাদের যে সেফটি সিকিউরিটি বেল্ট ছিল, ওই বেল্টটা তারা ওই সময় কাজের সময় ব্যবহার করে না, এটা কর্মস্থলে ওখানে পাশেই পড়া ছিল। টানা কয়েকদিনের বৃষ্টিতে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। পানিবন্দী অন্তত 5000 পরিবার। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদ, ভোগান্তির বিষয়ে কি বলছেন স্থানীয়রা? সবশেষ পরিস্থিতি জানাবেন। সঞ্জিতা, ধন্যবাদ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের শফিপুর এলাকার একটি আঞ্চলিক সড়ক, যেটি এলাকাটির নাম হচ্ছে বিশ্বাসপাড়া, এবং এই বিশ্বাসপাড়া এলাকায় গত 3 দিন ধরে কিন্তু পানিবন্দী আছে 5000-এর অধিক মানুষ। আমি যদি একটু দেখাই, এই বিশ্বাসপাড়া এলাকার দোকানপাট সহ এখানকার বাসাবাড়ি যা রয়েছে সব কিন্তু এখন পানির নিচে তলিয়ে গেছে। এবং কারণ হিসাবে আমরা স্থানীয়দের জিজ্ঞেস করেছি, তারা যেমনটি বলেছেন যে শফিপুর আনসার একাডেমিতে একটি ভবন নির্মাণ করা হচ্ছে এবং সেই ভবন নির্মাণ করতে গিয়ে এখানকার যে ড্রেনেজের যে লাইনটি রয়েছে সেটি বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে মানুষ পানিবন্দী রয়েছেন। এবং এখানে যদি একটু দেখাই যে বাচ্চারা, শিশুরা কিন্তু পানিতে তলিয়ে যাচ্ছে, এরকম পানি এখানে। এবং বয়োজ্যেষ্ঠ যারা আছে, প্রাপ্তবয়স্ক, তাদেরও কিন্তু এখানে কোমর পানি অবস্থা। গত 3 দিন ধরে মূলত উপজেলা হরিণহাটি, পল্লবিদ্যুৎ এবং এই যে আমি দাঁড়িয়ে আছি বিশ্বাসপাড়া সহ অন্তত 6টি এলাকার চিত্র মূলত এমন। এবং এই জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা।
মহাসড়কের উপর কোথাও হাঁটু পানি পর্যন্ত হয়েছিল, কিন্তু এই সড়কটি মহাসড়কে এখন পানি না থাকলেও এই আঞ্চলিক সড়কটির অবস্থা কিন্তু একেবারে ভয়াবহ। এখানে যারা রয়েছেন পানিবন্দী, তারা রান্না করতে পারছেন না, তারা শিশু, বয়স্ক এবং প্রবীণদেরকে নিয়ে ভোগান্তিতে রয়েছেন এবং তাদের কোনো খোঁজ খবর নেওয়া হচ্ছে না প্রশাসনের পক্ষ থেকে, এমন তারা কিন্তু অভিযোগ করছেন। এবং রান্নাবান্না থেকে শুরু করে স্বাভাবিক চলাচল পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে এবং তারা কিন্তু চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। পানির নিচে তলিয়ে গেছে শতাধিক দোকানের বেশি ব্যবসা প্রতিষ্ঠান। ব্যবসায়ীরা জানিয়েছেন যে লাখ লাখ টাকার মালামাল নষ্ট হয়ে গেছে, এমনকি জলাবদ্ধতার কারণে এখানকার বেশ কয়েকটি শিল্প কারখানাও ছুটি ঘোষণা করা হয়েছে। তবে তাদের অভিযোগ, তাদের যেহেতু কোনো প্রশাসনের পক্ষ থেকে খোঁজ খবর নেওয়া হয়নি, তারা বলছেন তাদের জন্য স্বাস্থ্যসম্মত খাবার দেওয়া হয় এবং খাবার পানি দেওয়া হয় এবং তাদের এই যে রোগবালাই কিন্তু ঝুঁকি কিন্তু বাড়ছে এই জলাবদ্ধতার কারণে। ড্রেনেজ সুয়ারে যে পানি ময়লা পানির কারণে কিন্তু তাদের শরীরে চুলকানি শুরু হয়েছে ইতিমধ্যে এবং তারা বলছেন পৌরসভা থেকে দ্রুত সময়ের মধ্যে এই যে পানিবন্দী লোকজন রয়েছে পানি নিষ্কাশনের যেমন ব্যবস্থা করা খুব জরুরি এবং যারা এখানে বসবাস করছেন পানিবন্দী হয়ে তাদের খাবার এবং নিরাপদ পানি বিতরণের দাবি কিন্তু তারা জানিয়েছে। তো গাজীপুরের যে পানিবন্দী এলাকা সেখান থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সঞ্জিদা। মাহমুদ, ধন্যবাদ আপনাকে। এক বছরের ব্যবধানে বগুড়ায় যমুনা নদীর ভাঙনে বিলীন হয়েছে কয়েক হাজার বিঘা ফসলি জমি, প্রাথমিক বিদ্যালয়, বসতবাড়ি থেকে শুরু করে সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। অবিরত ভাঙনে হুমকির মুখে সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার আরও বেশ কয়েকটি গ্রাম। ভাঙন আতঙ্ক নিয়ে নদী পাড়ের মানুষদের পার করতে হচ্ছে প্রতিটি রাত। স্থানীয়দের অভিযোগ, ভাঙন প্রতিরোধে বিভিন্ন সময় অস্থায়ী কাজ করা হলেও বারবার আবেদনের পরেও নেওয়া হচ্ছে না কোনো স্থায়ী ব্যবস্থা। নদী পাড়ে দাঁড়িয়ে থাকা এই মানুষগুলো কয়েক বছরের ব্যবধানে খরস্রোতা যমুনার করাল গ্রাসে পৈতৃক ভিটা থেকে শুরু করে নিজেদের আবাদি জমিও হারিয়ে ফেলেছেন। বগুড়া সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার বিভিন্ন স্থানে মাসখানেক ধরেই চলছে তীব্র নদী ভাঙন। মানচিত্রে থাকলেও বছরের ব্যবধানে এরই মধ্যে বিলীন হয়েছে সারিয়াকান্দি উপজেলার ৭টি গ্রাম। নদীগর্ভে তলিয়ে গেছে হাজার হাজার বিঘা ফসলি জমি, সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ শত শত মানুষের বসতবাড়ি। বর্তমানে তীব্র ভাঙন ঝুঁকিতে উপজেলার শিমুলতাইর এলাকা, যার 4 ভাগের 3 ভাগই এরই মধ্যে বিলীন হয়েছে যমুনায়। এই অবস্থায় নতুন করে ভাঙন আতঙ্কে এখন প্রতিটি রাত পার করছেন স্থানীয়রা। আমাদের আগের স্কুলটা ভেঙে গেছে, এই স্কুল যদি ভেঙে যায় তাহলে আমরা কোথায় যাব? সরকার যেন একটা ব্যবস্থা নিয়ে নদীটা বাঁধার চেষ্টা করে। বর্তমানে এখন অবস্থা খুবই খারাপ। আমাদের এতটা সংকট লাগতেছে, মনে হচ্ছে যে এখন স্কুল টিকে রাখতে পারবো না। স্থানীয়রা জানায় এর আগে বিলীন হওয়া সারিয়াকান্দির ৭টি গ্রামের হাজারো পরিবার এখনো তাদের জীবন গোছাতে পারেননি। এরই মধ্যে যমুনার অবিরত ভাঙনে যে কোনো সময় তলিয়ে যেতে পারে এই এলাকার 6টি শিক্ষা প্রতিষ্ঠান, 10টি মসজিদ সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। হাজার হাজার একর জমি আমাদের নদীগর্ভ হয়ে গেছে। আমাদের জায়গা জমি নাই, সম্পূর্ণ নদী বিলীন হয়ে গেছে। আমার জীবনে আমি প্রায় 15 বার বাড়ি ভাঙছি, আমরা তো নিঃস্ব হয়ে গেছি। এখানে আমাদের শিমুলতাই সহ বহুলাডাঙ্গা, বিরামের পাঁচগাছি সহ একাধিক গ্রাম ছিল যেগুলো আজকে মানচিত্রে রয়েছে, বাট সবকিছুই আপনারা দেখতে পাচ্ছেন নদীগর্ভে বিলীন। আমাদের প্রায় 7টি গ্রাম বিগত 7 থেকে 9 মাসের মধ্যে সমস্ত নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তবে পাওবো সংশ্লিষ্টরা বলছেন এরই মধ্যে কারিগরি কমিটি গঠনের মাধ্যমে ভাঙন কবলিত এলাকায় জরুরি ভিত্তিতে কাজ চলমান রয়েছে। জরুরি এমার্জেন্সি জিও ব্যাগ ডাম্পিং শুরু করেছি। নদীর তীর প্রতিরক্ষা ব্যবস্থা আমরা আশা করছি অতি শীঘ্রই আমরা অস্থায়ী নদীর তীর প্রতিরক্ষা কাজটি দ্রুত সময়ে শেষ করতে পারবো। মানচিত্রে থাকলেও কয়েক মাসের ব্যবধানে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার 7টি গ্রাম বিলীন হয়েছে নদীগর্ভে। সাধারণ মানুষের প্রত্যাশা, নদী ভাঙ্গন রোধে দ্রুতই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। মার্কিন যুক্তরাষ্ট্র ইরান একটি সমঝোতা স্মারকে ভার্চুয়ালি স্বাক্ষর করেছে। বিষয়টি নিশ্চিত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এবং হোয়াইট হাউস মুখপাত্র।
সমঝোতা স্মারকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্বাক্ষর করেন। উভয় পক্ষ চুক্তিতে স্বাক্ষর করার ফলে শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় স্বাক্ষর অনুষ্ঠান আয়োজিত হবে না, তবে আগামী কয়েক ঘন্টার মধ্যে প্রতিনিধি দলের একটি সম্ভাব্য মুখোমুখি বৈঠক হতে পারে। চুক্তি স্বাক্ষরের কয়েক ঘন্টা আগে যুক্তরাষ্ট্র এতে উল্লেখিত 14টি ধারা প্রকাশ করে। ফ্রান্সের এভিয়ানে G7 শীর্ষ সম্মেলনে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। বৈঠকে দুদেশের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হয়। ট্রাম্প মোদীকে বন্ধু আখ্যা দিয়ে ভারত সফরের আশা ব্যক্ত করেন। একই সঙ্গে মোদীর শাসনামলে ভারত কোনো আক্রমণের শিকার হলে রক্ষা করার প্রতিশ্রুতি দেন ট্রাম্প। গেল সপ্তাহে ওমান উপসাগরে একটি তেলবাহী ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্রের হামলায় 3 ভারতীয় নাবিক নিহত হন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানায়। একই সঙ্গে দিল্লি 2 বার মার্কিন কূটনীতিককে তলব করে। এছাড়াও ভারতের নাবিকবাহী আরও 2টি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে ফ্রান্সের এভিয়ানে G7 সম্মেলনে এক দ্বিপাক্ষিক বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদী। দুই নেতার আলোচনায় প্রাধান্য পায় ভারত ও যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি। ভারতের প্রধানমন্ত্রীর সাথে খুব ভালো আলোচনা হয়েছে। আমি শুধু বলতে চাই, তিনি অনেক দিন ধরে আমার বন্ধু। যদি ভারতের উপর হামলা হয়, যদি কেউ ওই লোকটাকে আক্রমণ করে, আমরা সেখানে থাকব। বৈঠকে ডোনাল্ড ট্রাম্প ভারত সফরের প্রতিশ্রুতি দেন, যা দুই দেশের সম্পর্কের বরফ গলার ইঙ্গিত দেয়। ট্রাম্প মোদীকে বন্ধু বলে আখ্যায়িত করেছেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প মোদীকে একজন কঠোর আলোচক বলেও দাবি করেন। এদিকে এভিয়ানে G7 সম্মেলনের শেষ দিন বুধবারে নরেন্দ্র মোদী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথেও সাক্ষাৎ করেছেন। একই সঙ্গে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং কানাডার প্রধানমন্ত্রীর সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন। লামিয়া হিমি, নিউজ ডেস্ক, দেশ টিভি।